আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। সিঙ্গাপুরে হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। হাদিকে গুলি করতে ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ বিলের পানির মধ্য থেকে উদ্ধার। বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র, বললেন প্রধান উপদেষ্টা। গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার। ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন ইনুর। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। স্ট্যান্ড রিলিজ হওয়া বাংলাদেশি কূটনীতিক ফয়সাল যুক্তরাজ্যে আটক। ফিলিস্তিনি ও 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে। সংকটাপন্ন অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এয়ার অ্যাম্বুলেন্সে তার অবস্থার কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেয়ার পর কিছুটা উন্নতি হয়। গতকাল মঙ্গলবার সারাদিন ও আজ সকালে স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল থাকলেও দুপুরের পর স্বাস্থ্যের অবনতির খবর জানা যায়। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ও পরিবারের অনুরোধে আরও ভালো চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা মেডিকেল রিপোর্ট সহ আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠায় কুইন এলিজাবেথ হাসপাতালে। স্বাস্থ্য পারমিট করলে যুক্তরাজ্যে পাঠানোর এই প্রক্রিয়ার মধ্যেই স্বাস্থ্যের কিছুটা অবনতির খবর জানতে পারে আমার দেশ। সূত্র বলছে, ওসমান হাদির মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন, তবে এজন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভালো ব্যবস্থা নেই। ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের ভালো ব্যবস্থা রয়েছে। সূত্রটি আরও বলছে, শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও ব্রিটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে ব্রিটেনে নেয়ার প্রচেষ্টা নেন, তবে এখন বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী। আজ সকালে 3 উপদেষ্টা ফাউজুল কবির খান, মুস্তফা ফারুকি ও ডাক্তার সাইদুর রহমান টেলিকনফারেন্সে হাদির বড় ভাইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলেন এবং সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সব ঠিক থাকলেও ওসমান হাদির লম্বা সফরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন। চিকিৎসকরা সফরের বিষয়ে সায় না দিলে তাকে ব্রিটেনে নেয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ। এর আগে আজ সকালে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজের একটি পোস্টে জানায়, হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে সবাই। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা লন্ডন যে কোনো জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য অঙ্গ সক্রিয় রয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদির জন্য বিশেষ দোয়ার আহ্বান করেছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় মোহাম্মদ ফয়সাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও 41 রাউন্ড এমুনিশন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত মোহাম্মদ ফয়সাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ইন্তেখাব চৌধুরী আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লাবাড়ির সামনে থেকে তরুয়ার বিলের পানির মধ্য থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। গত সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলবের 2 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো। এদিকে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রপ্তানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব নয়। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতেই হবে। এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।
এদিকে পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লা নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং তিনি জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী। ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 ইনুর পক্ষে এই আবেদন করেন তার আইনজীবীরা। 2020 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত কুষ্টিয়ায় 6 হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। এর আগে সোমবার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে গুম সহ শতাধিক হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহাদি। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মাইনুল করিম সহ অন্যরা। এ বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে, এমনটি জানা গেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত। বর্তমানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে গুম নির্যাতনের মামলায় শাপলা চত্বরে গণহত্যার দায় সহ গুরুতর কয়েকটি অভিযোগ রয়েছে। এদিকে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি ও সহকর্মীদের সঙ্গে অসঙ্গত আচরণের অভিযোগে রাশিয়ায় স্ট্যান্ড রিলিজ হওয়া বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ফয়সাল আহমেদকে যুক্তরাজ্য থেকে আটক করেছে দেশটির পুলিশ। বার্মিংহামে স্থানীয় সময় সোমবার সকাল 8:30টার দিকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। চলতি বছরের মে মাসে মস্কোয় বাংলাদেশ দূতাবাস থেকে ফয়সাল আহমেদকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়, তবে তিনি দেশে ফেরেননি। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, রাশিয়া থেকে যুক্তরাজ্যে গিয়ে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। এদিকে ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই দেশগুলো হলো বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস ও সিরিয়া। গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং, যাচাই বাছাই এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। 2026 সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে 19টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।